ওয়েলকাম টু কাজল ক্লাস। কাজল ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের চ্যাপ্টার শতকরা পার্ট 5। শতকরা পার্ট 5 চ্যাপ্টারটি অর্থাৎ ভিডিওটি যারা দেখছো, আমি আশা করব এর আগে যে 4টি ভিডিও হয়েছে শতকরার, সেগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। শতকরা পার্ট 4 এই ভিডিওতে যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল তার উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজ আমরা কিছু নতুন অঙ্ক, ইনকাম এবং ট্যাক্স, তার কত সঞ্চয় কত, এইরকম টাইপের কিছু অঙ্ক নেব। যখন আমরা আয় করতে শুরু করি আমাদের মাথায় মনে হয় আমরা কত টাকা সঞ্চয় করব, কিভাবে ফ্যামিলিতে কিভাবে টাকা সঞ্চয় করব, সেই সংক্রান্ত জিনিস নিয়ে কিছু আজ অঙ্ক। ওকে, একজন ব্যক্তি প্রতি মাসে তার আয়ের 25% খরচ করেন এবং 2400 টাকা সঞ্চয় করেন, তার মাসিক খরচ কত? তাহলে কি বলছে, একজন ব্যক্তি তার আয়ের 25% খরচ করেন এবং বাকি টাকাটা সঞ্চয় করেন। বাকি কত টাকা সঞ্চয় করেন? 2400 টাকা। তাহলে 25% সমান 1/4। তাহলে 4 টাকা তার যদি আয় হয়, আয়, খরচ আর সঞ্চয়, এইভাবে আমরা লিখব অঙ্কগুলো। তাহলে 4 টাকা যদি তার আয় হয়, খরচ করেন ক টাকা? 4-এর 25% সমান 1 টাকা। তাহলে সঞ্চয় করেন ক টাকা? 3 টাকা। কিন্তু কোশ্চেনে বলছে না, তিনি 2400 টাকা সঞ্চয় করেন। তাহলে 3-এর ভ্যালু সমান 2400, 3-8 800 দ্বারা গুণ, 1-এর ভ্যালু সমান 800। তাহলে তার মাসিক খরচের পরিমাণ কত টাকা? 800 টাকা। যদি বলতো কোশ্চেনে তার মাসিক আয় কত, তাহলে 4-এর ভ্যালু বের করতাম। 4-এর ভ্যালু 4-8 3200 টাকা। 3200 টাকা হয়ে যেত। কোশ্চেন আমাকে বলছে তার মাসিক খরচের পরিমাণ কত। ওকে, তোমরা অনেকে ভাবছো স্যার 25% এত করার কি দরকার? 25% খরচ করেন, 75% সঞ্চয় করেন। 75% সমান ওইরকম করে দিলে হয়, কিন্তু আমরা ওইভাবে করবো না। কারণ কি, এখানে 25% আছে, যদি একটা ভগ্নাংশ দিয়ে দিত 16.23%, তখন কিন্তু একটু অসুবিধা হতো 100 থেকে বিয়োগ দিতে। ওকে, আর পরের অঙ্কগুলো এই পদ্ধতিতেই হবে। নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন এবং বাকি সঞ্চয় করেন। তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়। তাহলে তার সঞ্চয়ে কত পরিবর্তন হয়? সঞ্চয় বৃদ্ধি পায় না হ্রাস পায়? ওকে, তো দেখে নিই অঙ্ক। 75% সমান 3/4। তাহলে আমরা এইরকমভাবে লিখবো, দেখো, আয়, খরচ আর সঞ্চয়। ঠিক আছে, আয়, খরচ এবং সঞ্চয়। তাহলে 4 টাকা যদি আয় হয়, 4-এর 75% সমান 3। 3 টাকা কী করেন? 75% খরচ করেন। তাহলে খরচের খাতে 3। তাহলে সঞ্চয় কত? 4 টাকা আয়, 3 টাকা খরচ, সঞ্চয় 1 টাকা। আমরা কি করব, এগুলো 100 দ্বারা গুণ করে দেবো। তাহলে আমাদের পরবর্তীগুলো সুবিধা হবে। 400 করে দেবো, 300 করে দেবো, 100 করে দেবো। বা বলতে পারি আয়, খরচ এবং সঞ্চয়ের অনুপাত 4:3:1, বা 400 টাকা, 300 টাকা, 100 টাকা। তাহলে আমাদের পরে দেখো সুবিধা হচ্ছে। তার আয় 20% বৃদ্ধি পায়। তাহলে 400-এর 20% সমান কত? 80। তার আয় 80 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন আয় কত টাকা হলো? 480 টাকা। তার খরচ 10% বৃদ্ধি পায়। তাহলে 310% কত? 30 টাকা। তাহলে খরচও 30 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে খরচ এখন কত হচ্ছে? 330 টাকা। তাহলে এখন তার আয় গিয়ে দাঁড়াচ্ছে, দেখাচ্ছে না মনে হয়, এখন তার আয় গিয়ে দাঁড়াচ্ছে 480 টাকা। এখন তার খরচ হয় 330 টাকা। তাহলে অবভিয়াসলি এখন সঞ্চয় কত হয়? 480 থেকে 330 বিয়োগ যাবে, কত হবে? এখন সঞ্চয় হয় 150 টাকা। এখন তার 150 টাকা সঞ্চয় হয়। তাহলে আগে সঞ্চয় হতো 100 টাকা, সরি, এখন সঞ্চয় হয় 150 টাকা। তাহলে ক টাকা বেশি সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে? ক টাকা? 150 টাকা থেকে 100 টাকা বিয়োগ, তাহলে সঞ্চয় 50 টাকা বৃদ্ধি পায়। 100 টাকায় সঞ্চয় বৃদ্ধি পায় ক টাকা? 50 টাকা। তাহলে 100 টাকায় বৃদ্ধি পায় 50 টাকা। বৃদ্ধি প্লাস 10 করছে, বৃদ্ধি পায়। অতএব 50% সঞ্চয় বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা আয়টা দেখে নিলাম। এখন কত আয়?
এখন খরচ কত, এখন সঞ্চয় কত। এখন সঞ্চয় 150 টাকা, আগে সঞ্চয় 100 টাকা, 50 টাকা বৃদ্ধি, 100 টাকায় 50 টাকা বৃদ্ধি, অর্থাৎ 50% সঞ্চয় বৃদ্ধি পায়। ওকে, দেখো এটা একদম সহজ নিয়ম। এর থেকেও একটা সহজ নিয়ম আছে, তোমরা যদি করতে পারো তাহলে ভালো হয়, যদি করতে না পারো সেই সহজ নিয়মটা এটাই করবে। ওকে, এটা 90%, 99.99% ছেলে মেয়ে এটা করবে, এটা সহজ নিয়ম, এক্স আমরা ধরছি না। এর থেকেও সহজ আমি প্রসেসটা বলছি। দেখো এখানে লিখছি 75% সমান 3/4। এটা একটু ব্রেনটা তোমাকে ফাস্ট করতে হবে। ওকে, তাহলে আমি যদি 4টা খাপ করে নিই, এটা হচ্ছে তার আয়, এই 4টা খাপ তার আয়, 1 খাপ 2 3 4, মানে 4 খাপে আয় আছে 4 ভাগে। তাহলে এটাও আয়, এটাও আয়, এটাও আয়, এটাও আয়। ওকে, তার খরচ কত 3, মানে 3টে খাপ খরচ, এগুলো খরচ। আর এটাতে কি, যেটা ফাঁকা আছে এটাতে সঞ্চয়। তার আয় 20% বৃদ্ধি পায়, অর্থাৎ এখানেও 20% আয় 20% বৃদ্ধি, মানে কি প্রতিটা খাপে 20% বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই নয় যে 20 যারা 80%, প্রতিটা খাপে যদি 20% বৃদ্ধি পায়, প্রতিটা সমান সমান খাপ সমান সমান ভাগ, তাহলে এখানে 20% বৃদ্ধি পাচ্ছে। আর খরচ কত বৃদ্ধি পাচ্ছে 10%, তাহলে খরচ 3টে খাপে বৃদ্ধি পাবে 10%, 10%, 10%। তাহলে দেখো আয় 20, এই খাপটায় দেখো এই ভাগটায় আয় 20% বৃদ্ধি পেয়েছে, খরচ 10%, মানে ইফেক্টটা কি হচ্ছে, আলটিমেটলি আয়টা 10% বৃদ্ধি পাচ্ছে, সরি আয় সঞ্চয়টা 10% বৃদ্ধি পাচ্ছে। দেখো ভালো করে বোঝো, 20% আয় বৃদ্ধি পেয়েছে, 10% খরচ হয়েছে, তাহলে যে এক্সট্রা যে 10% সেটা সঞ্চয়ের খাতে চলে যাচ্ছে, অর্থাৎ সঞ্চয় 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে কি হবে, 10% সঞ্চয় বাড়লো, এখানেও 10% সঞ্চয় বাড়লো, এখানেও 10% সঞ্চয় বাড়লো, আর এখানে তো 20% সঞ্চয় ছিলই। তাহলে 20, 30, 40, 50, তাহলে কত সঞ্চয় হলো, 50% বৃদ্ধি হলো সঞ্চয়। ওকে, এটা একটু ফাস্ট করতে হবে, ব্রেনটা তোমাকে একটু ভালোভাবে বোঝাতে হবে। এটা যদি বুঝতে না পারো এটাতে করবে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওকে, আমরা আরও 2টা অঙ্ক এরকমভাবে নেব, তাহলে তোমার এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 3, একজন ব্যক্তি প্রতি মাসে 12,600 টাকা বেতন পান, 8,400 টাকা খরচ করেন। বেতন 16% বৃদ্ধি পায়, খরচ 10% বৃদ্ধি পায়, সঞ্চয়ে কত পরিবর্তন হয়? আগের মতোই। তাহলে দেখো কত টাকা তিনি খরচ করে নেই বলা আছে, কত পার্সেন্ট খরচ করা বলা নেই, আমরা অনুপাতটা নিয়ে নেব। তাহলে আমরা প্রথমে লিখব যে আয়, বেতন মানে আয়, খরচ সঞ্চয়। তাহলে আয় কত 12,000, বা আমরা এখানে করে নিচ্ছি, দেখো 12,600 আয়, আর তার খরচ কত 8,400, 0 0 কেটে গেল, 21 4, 21 6, 2 2 গুণে 4, 2 3 6। তাহলে 3 টাকা যদি আয় হয়, 2 টাকা খরচ, অতএব সঞ্চয় কত টাকা, অবশ্যই 1 টাকা হবে। 3 আয় 2 খরচ, সঞ্চয় কত হবে 1 টাকা হবে। তাহলে 3 টাকা যদি আয় হয়, 2 খরচ, সঞ্চয় 3 থেকে 2 বিয়োগ 1, আমরা 300 লিখে দেবো, আর 200 লিখে দেবো, আর 100 লিখে দেবো, যেমন ভাবে করেছিলাম আগেরবারে। বেতন 16% বৃদ্ধি পায়, তাহলে 300 টাকা 16% সমান কত 48 টাকা। খরচ 10% বৃদ্ধি পায়, 20 টাকা। দেখো আগের প্রথমটাতে আমি বললাম যোগ করে দেখিয়েছিলাম, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম, কিন্তু আমরা যখন করব অত যোগ করার দরকার নেই, প্রথম অঙ্কটা আমি বলিনি ইচ্ছে করে। তাহলে দেখো 48 টাকা তোমার আয় বৃদ্ধি পেলো, তোমার পকেটে 48 টাকা বেশি ঢুকলো, কিন্তু খরচও তো 20 টাকা বেড়ে গেল, তোমার পকেট থেকে 20 টাকা খরচ হয়ে গেল ওই 48 টাকা থেকে। তাহলে তোমার সঞ্চয় এখন কত বৃদ্ধি পাবে, 48 থেকে 20 বিয়োগ, অর্থাৎ 28 টাকা বৃদ্ধি পাবে। ভালো করে বুঝি, এখন আর যোগ করার দরকার নেই। আমরা যদি করতাম 348 220, ব্যাপারে কি হতো, এখানে কত হতো 128 হয়ে যেত। তাহলে 128 থেকে 100 বিয়োগ দিলে 28। এই লাইনটা লেখার কোনো দরকার হচ্ছে না, এই লাইনটা আমরা না লিখলেও চলবে। কেন, 48 টাকা তোমার বেতন বৃদ্ধি পেলো, 20 টাকা খরচ বৃদ্ধি পেলো, মানে 48 টাকা তোমার পকেটে ঢুকছে আর 20 টাকা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, তাও তোমার 28 টাকা পকেট রয়ে যাচ্ছে, সেটাই সঞ্চয়।
তাহলে 100 টাকায় ক টাকা বৃদ্ধি পাচ্ছে? 28 টাকা। তাহলে 28%। 100 টাকায় বৃদ্ধি পাচ্ছে 28 টাকা, 28 টাকা বৃদ্ধি পাচ্ছে, অতএব 28% বৃদ্ধি। তোমরা এই নিয়মটাই করবে। সিজিএল পরীক্ষা যেহেতু খুব দ্রুত করতে হয় অঙ্কগুলো, তার জন্য আমি যে প্রসেসটা বলেছিলাম সেই প্রসেসটাই করবে। বাকি ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত অঙ্ক পড়ে বা অন্যান্য পরীক্ষায় যে অঙ্ক পড়ে, এই নিয়মটা তোমাদের পক্ষে পারফেক্ট হবে। আমি ওই নিয়মটাতেও বলে দিচ্ছি, দেখো। তাহলে অনুপাত কত পেলাম? এখানে 3টে ভাগ করব। এটা আয় আয় আয়, তাহলে যেহেতু 3 আছে আয়, 16% বৃদ্ধি পায়, তাহলে এখানেও 16% বৃদ্ধি, এখানেও 16 বৃদ্ধি, এখানেও 16 বৃদ্ধি। খরচ 10% বৃদ্ধি পায়, খরচ এই দুটো ভাবে বৃদ্ধি পাচ্ছে 10%। তাহলে এখানে 6% বাড়ছে, এখানেও 6% বাড়ছে, আর এখানে 16% বাড়ছে। তাহলে 6 6 12 আর 16 কত? 28%। ওকে, তোমরা এই নিয়মটাই করবে, এই নিয়মটাতে কোনো কনফিউশন থাকবে না। ওকে, ঠিক আছে, এটা তো কোনো কনফিউশন নেই, কিন্তু তোমরা এই নিয়মটাই করবে। কোশ্চেন নাম্বার 4 দেখে নিই। তোমার যে সঞ্চয় বৃদ্ধি পাবে এমন কোনো কথা নয়। দেখি কি হয় এই অঙ্কটায়। একজন ব্যক্তি তার আয়ের 16.23% সঞ্চয় করেন, তার আয় 23% বৃদ্ধি পায়, কিন্তু বিয়ে করার জন্য তার খরচ 29% বৃদ্ধি পায়। বিয়ে করেছে, খরচ বেড়ে গেছে, সঞ্চয়ে কত পরিবর্তন হয়? তাহলে দেখা যাক বিয়ে করার জন্য সঞ্চয় বৃদ্ধি পায় না সঞ্চয় হ্রাস পায়। আয়, খরচ, সঞ্চয়। 16.23% মানে আমরা প্রথম ক্লাসে জানি 1/6। 6 টাকা যদি আয় হয়, খরচ 1 টাকা। না, তিনি সঞ্চয় করেন, তিনি 1 টাকা সঞ্চয় করেন। এখানে ভালো করে পড়ো, আগেরটা দিয়েছিলাম খরচ করেন, তিনি তার আয়ের 16.23% সঞ্চয় করেন। 6 16.23% মানে 1 টাকা সঞ্চয় করেন, অতএব খরচ করেন 5 টাকা। 0 0। তার আয় 23% বৃদ্ধি পায়, তাহলে এটা 23%। 6 3 18, 6 2 12 13। তাহলে 138 টাকা আয় বৃদ্ধি পেয়েছে, খরচ 29% বৃদ্ধি পায়, এটার 29%। 5 9 45 5, হাতে রেখে 4, 5 2 10 আর 4 14, 145। তাহলে দেখো, তার ইনকাম হয়েছিল 138 টাকা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু খরচ 145 টাকা হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? অবভিয়াসলি সঞ্চয় কম হয়ে যাবে। তার 138 টাকা তার আয় বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বিয়ে করার জন্য তার 145 টাকা খরচ বেড়ে গেছে। তাহলে কত হয়েছে? 145 থেকে 138 বাদ দিলে কত হয়ে যাবে? তোমার 7 মাইনাস হয়ে যাবে। মাইনাসটা ইন্ডিকেট করছে কি, মানে আমি যদি এটার থেকে এটা বাদ দিই -7 হবে, তাহলে খরচটা বেশি, অতএব সঞ্চয়টা কম হয়ে যাবে। তাহলে 100 টাকায় কি হয়? 7 টাকা খরচ কম হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়। অতএব 100-তে 7 হ্রাস পায়, তাহলে অতএব 7% হ্রাস। 138 টাকা আয়, 145 টাকা খরচ, অবভিয়াসলি সঞ্চয় ইফেক্ট পড়বে, সঞ্চয় কম হয়ে যাবে। 7 টাকা সঞ্চয় কম, অর্থাৎ 7% সঞ্চয় কম। ওকে, তাহলে বিয়ে করার ফলে সঞ্চয় কিন্তু বেশি পাচ্ছি না, বিয়ে করার সাইড এফেক্ট। তাহলে এটা যদি আমরা সেই প্রসেসে দেখে নিই, একবার দেখে নিই। তাহলে 6 ভাগ আয়, 6 ভাগের প্রত্যেকটা ভাগ, আর খরচ তার 5 ভাগ। তাহলে কি হয়েছে? আয় 23%, এখানে 23 23 23 23 23, এতবার 23 লেখার দরকার নেই, আরও শর্টে করা যায়। এখানে 29, আর এখানেও 23, সঞ্চয়ের ঘরেও 23। তাহলে দেখো 6% কম হয়ে যাচ্ছে। 23 থেকে 29 বাদ দিলে কি? -6 -6 -6 6 -6। তাহলে 6 5-এ কত হয়ে গেল তোমার? 6 5-এ 30, মানে 30% মাইনাসে চলছে, আর এখানে 23% প্লাসে চলছে। 23% এগুলো প্লাস, তাহলে -30% প্লাস 23%, অর্থাৎ -7%। -7% ইন্ডিকেট করছে কি? 7% হ্রাস পায়। ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে, আমরা খুব ইজিলি আমরা এই প্রসেসটায়, প্রথম প্রসেসটাতে আমরা করে নেব। ওকে, নেক্সট অঙ্কতে আমরা চলে যাব ইনকাম ট্যাক্স সংক্রান্ত অঙ্কতে, কারণ রোজগার করলে ইনকাম ট্যাক্স দিতে হয়। দেখে নিই পরের অঙ্কটা কি আছে। কোশ্চেন নাম্বার 5, যদি ইনকাম ট্যাক্স 18% বৃদ্ধি করা হয়, তাহলে নেট ইনকাম 7% হ্রাস পায়।
ইনকাম ট্যাক্সের হার কত। এটা অঙ্কটা বোঝার আগে ইনকাম ট্যাক্স বা নেট ইনকাম ব্যাপারটা বোঝেনি। ধরো তোমার 10,000 টাকা আয়, তোমাকে 10% ট্যাক্স দিতে হয়, মানে কত টাকা ট্যাক্স দিতে হয়, 1,000 টাকা ট্যাক্স দিতে হয়। তো তোমার হাতে কত টাকা থাকছে, 9,000 টাকা। তাহলে তোমার 10,000 টাকা যদি মূল আয় হয়, তাহলে তোমার 1,000 টাকা ট্যাক্স, 9,000 টাকা নেট আয়, সেটাই ব্যাপার। তাহলে দেখো আমরা এই অঙ্কটা বোঝার আগে একটা থিওরি বুঝে নিই ব্যাপারটা। ইনকাম, ইনকাম লিখে দিচ্ছি, ট্যাক্স আর নেট ইনকাম। ধরে নিচ্ছি ইনকাম আমার 100 টাকা, 20 টাকা ট্যাক্স দিতে হয়, আমি ধরে নিচ্ছি। তাহলে আমার নেট ইনকাম কত হবে, 100 টাকা ইনকাম, 20 টাকা ট্যাক্স, নেট ইনকাম আমার 80 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত। এখন আমার ট্যাক্স, ধরো ইনকাম আমার একই আছে, ইনকামে কোনো চেঞ্জ হচ্ছে না। ট্যাক্স আমার ধরে নিচ্ছি 10 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন আমার ট্যাক্স 30 টাকা ট্যাক্স দিতে হয়। তাহলে এখন যদি ইনকাম 100 টাকা হয়, 30 টাকা এখন ট্যাক্স দিতে হয়, তাহলে অবভিয়াসলি নেট ইনকাম কত হবে, 70 টাকা। তাহলে দেখো ট্যাক্স ক টাকা বৃদ্ধি পেয়েছে, 10 টাকা। ট্যাক্স 10 টাকা বৃদ্ধি পেয়েছে, নেট ইনকাম ক টাকা হ্রাস হয়েছে, 10 টাকা। অর্থাৎ ট্যাক্স যত টাকা বাড়ছে, নেট ইনকাম তত টাকায় কম হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি পার্সেন্টেজে বলি, এটা তো আমি টাকাতে বললাম, যদি পার্সেন্টেজে বলি তাহলে 20 টাকাতে বৃদ্ধি পেয়েছে 10 টাকা, 1 10 20, আর 100তে 10 গুণিত 100/20, 20 5 50%। তাহলে 50% বৃদ্ধি, 50% ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। ওকে, ক টাকার হ্রাস পেয়েছে নেট ইনকাম, 80 টাকায় 10 টাকা কম হয়েছে, 80 টাকায় 10 টাকা কম, 1 টাকায় 10-এর 80, আর 100 টাকায় 10 গুণিত 100/80, 10 8 80, 12.5%। ওকে, তাহলে 12.5% ট্যাক্স হ্রাস পেয়েছে, সরি নেট ইনকাম হ্রাস। তাহলে আমি যদি সংখ্যাতে যখন বলছিলাম 10 টাকা ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, আবার 10 টাকা নেট ইনকাম কম হয়েছে। আমি যদি পার্সেন্টেজে বলি, ট্যাক্সের হার 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে নেট ইনকামে কি হচ্ছে, নেট ইনকাম 12.5% হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই যে ট্যাক্সের 50% সমানে নেট ইনকামের 12.5%, তাই তো? যদি আমি 20-র 50% করি সমান 10, আবার কি বলতে পারে সেটাই 80-র 12.5% সমান 10। তাহলে ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের 50% সমানে নেট ইনকামের 12.5%। এই থিওরি আমরা বুঝতে পারলাম। এই থিওরির উপর বেস করে গোটা অঙ্কটা দাঁড়িয়ে আছে। তাহলে দেখো কি লিখবো, আমি মুছে দিচ্ছি। এই যে দুটো লাইন লেখা আছে, এই দুটো লাইনের উপর ভিত্তি করে হচ্ছে। এটার মানে কি, ইনকাম ট্যাক্সের 50%, এখানে কি লেখা আছে, ইনকাম ট্যাক্সের 18% বৃদ্ধি করা। আমরা লিখতে পারি কি, ইনকাম ট্যাক্স গুণিত 18%। ইনকাম ট্যাক্সে যতটা বৃদ্ধি পাচ্ছে ততটাই নেট ইনকামে হ্রাস পাচ্ছে। তো নেট ইনকামের সেটাই 7%, নেট ইনকামের 7%, এটা আমরা লিখতে পারি, কারণ আমরা আগের থিওরিটা বুঝলাম। তাহলে এখান থেকে ইনকাম ট্যাক্স আর নেট ইনকামের রেশিও কত হবে, ইনকাম ট্যাক্স আর নেট ইনকামের রেশিও 7/18। তাহলে ইনকাম ট্যাক্স যদি 7 টাকা হয়, নেট ইনকাম 18 টাকা, এই রেশিওটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি লিখব, এখন লিখব ইনকাম মানে টোটাল ইনকাম, এখানে ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর নেট ইনকাম। আমরা অঙ্কটা করার জন্য এখান থেকে শুরু করব। আমি থিওরিটাকে বোঝালাম, যখন আমরা পরীক্ষায় করব এখান থেকে শুরু করব, এখান থেকে স্টার্ট হবে। তাহলে তার নেট ইনকাম 18 টাকা, ট্যাক্স দিয়েছে 7 টাকা, তাহলে তার মোট ইনকাম ক টাকা ছিল,
18 টাকা আমার ইনকাম হলো নেট, আমি ট্যাক্স দিয়েছি 7 টাকা, নিশ্চয়ই আমার 18 সাথে 25 টাকা ইনকাম ছিল। তাহলে ইনকাম কত হয়ে গেল? 18 যুক্ত 7 সমান 25। দেখো 25 টাকা ইনকাম ছিল, 7 টাকা ট্যাক্স দিয়েছে, নেট ইনকাম কত? 18 টাকা। এভাবেও তুমি বুঝতে পারছো। তাহলে 18 সাথে করে দেবো 25 ইনকাম। তাহলে 25 টাকা ইনকাম, ট্যাক্স দিচ্ছে 7 টাকা, অর্থাৎ 25 টাকায় 7 টাকা ট্যাক্স। 25 টাকায় ট্যাক্স 7 টাকা, 1 টাকায় ট্যাক্স 7/25, আর 100 টাকায় ট্যাক্স 7 গুণিত 100/25, 25 × 4 সমান 28। অতএব ইনকাম ট্যাক্সের হার কত? 28%। কারণ 100 টাকায় যত টাকা ট্যাক্স দেবো সেটা আমি ইনকাম ট্যাক্স বলছি। তাহলে ইনকাম ট্যাক্সের হার হয়ে গেল, ইনকাম ট্যাক্সের হার কত? 28%। ওকে, আমরা পরীক্ষায় এখান থেকে শুরু করব। বোঝা গেছে? এরকম অঙ্ক কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়, সিজিএল পরীক্ষা তো প্রায় দেয়, ওয়েস্টবেঙ্গল ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষাও দিয়ে দেয়, অন্যান্য পরীক্ষা। এখন কোনো পরীক্ষায় ছোট বা বড় নয়, এমন যে সিজিএল পরীক্ষায় বড় পরীক্ষা, ডাব্লিউবিপি ছোট নয়, ডাব্লিউবিপি তো অনেক সময় দিয়ে দিচ্ছি। তাহলে সমস্ত অঙ্কের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কোশ্চেন নাম্বার 6, একই অঙ্ক, ডাটাটা চেঞ্জ আছে। যদি ইনকাম ট্যাক্স 10% বৃদ্ধি করা হয় তাহলে নেট ইনকাম 5% হ্রাস পায়, ইনকাম ট্যাক্সের হার কত? তাহলে আমরা থিওরিটি করবো না, আমরা জাস্ট অঙ্কতে চলে যাব। তাহলে ইনকাম ট্যাক্সের গণিত 10% সমানে নেট ইনকাম গুণিত 5%। তাহলে ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম সমান 5/10 সমান 1/2। তাহলে কি হয়ে গেল? এখানে লিখব ইনকাম, এখানে ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স, আর এখানে নেট ইনকাম। ইনকাম ট্যাক্স যদি 1 টাকা হয়, নেট ইনকাম 2 টাকা, তাহলে নেট ইনকাম 2 টাকা, ইনকাম ট্যাক্স 1 টাকা। ইনকাম কত হয়ে যাবে? 1 + 2 সমান 3। 3 টাকা ইনকাম হলে তবে তো 1 টাকা ট্যাক্স দিলে 2 টাকা নেট ইনকাম হয়। তাহলে 3 টাকা ইনকামে ট্যাক্স দিচ্ছে 1 টাকা, 3-এ ট্যাক্স দেয় কত? 1 টাকা। তাহলে 3-এ ট্যাক্স 1, 1-এ ট্যাক্স 1/3, 3-এ ট্যাক্স দিচ্ছে, আর 100-তে ট্যাক্স 100/3 সমান 33 পূর্ণ 1/3% উত্তর। তাহলে ইনকাম ট্যাক্সের হার কত? 33 পূর্ণ 1/3%। ওকে, দেখো তোমরা যদি একটু ফাস্ট করতে পারো, এতটা লেখার দরকার নেই, এগুলো মুখোমুখি হয়ে যায়। যখন এরকম অঙ্ক 2-3টে করে নেবে, আমরা দেখছি এগুলোতে যোগ হচ্ছে, 10 আর 5 এর যে অনুপাত সেগুলোতে যোগ হচ্ছে। 10 আর 5 15, 15তে 5 অর্থাৎ 3-এ 1 মানে 33 পূর্ণ 1/3%। না হলে এইভাবে করে নেবে। ওকে, একজনের বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হয়, পরে 20% হ্রাস করা হয়, তাহলে তার বেতনে কত পরিবর্তন হয়? ওকে, সেই যে আমরা আগে অঙ্কগুলো করছিলাম আগে পরে, সেই আগে পরের অঙ্ক। 20% বৃদ্ধি মানে কি হয়? সমান 1/5। তাহলে 5 থেকে 6 হয়, 5-এর 20% সমান 1, 1 বৃদ্ধি 5 থেকে 6 হয়। দ্বিতীয় ক্ষেত্রে 20% বেতনটা হ্রাস করা হয়, তাহলে কত হয়? 1/5, 5 থেকে 1 কম, তাহলে 5 থেকে 4 হয়। পরে গুণ করে দেবো, 5×5 = 25 থেকে এখন বেতন কত হয়? 6×4 = 24। তাহলে তার আগে বেতন ছিল 25, এখন হয়ে গেছে 24। কি হয়? 1 টাকা কম হয়ে যাচ্ছে, তাই তো? 25 থেকে 24 বিয়োগ 1, তাহলে 25 টাকায় বেতন হ্রাস পায় 1, 1-এ 1/25, আর 100-তে 100/25 সমান 4%। তাহলে কি হয়? 4% হ্রাস, কারণ এখানে মাইনাস আছে। তাহলে তার বেতনে কত পরিবর্তন হয়? 4% হ্রাস পায়। এটাকে a + b + ab/100 দ্বারাও করা যায়। এখানে এগুলো মাইনাস হয়ে যাবে কারণ হ্রাস পাচ্ছে, আর এটা প্লাস থাকবে, এগুলো মাইনাস হয়ে যাবে। কিন্তু আমি a + b + ab/100 কেন করবো না প্রথমে আগে বলেছিলাম। নেক্সট অঙ্কতে চলে যাই। কোশ্চেন নাম্বার 8, একটি সংখ্যাকে প্রথমে 37 পূর্ণ 1/2% বৃদ্ধি করা হয়, পরে 22 পূর্ণ 2/9% হ্রাস পায়। প্রাপ্ত সংখ্যাটি 770 হলে মূল সংখ্যাটি কত? এখানে আরেকটা পয়েন্ট বোঝার আছে, আগে যে থিওরিটা করলাম সেই থিওরির উপরে কিন্তু দুটো জিনিস বলার আছে। 37 পূর্ণ 1/2%
সমান কত ভগ্নাংশতে? তোমরা যারা জানো না তারা 37 দুগুণে 74 75/200 করবে, তারপরে এভাবে 3/8 আসবে। দেখো এটা আমি প্রথম যে আমার ক্লাস শতকরা পার্ট 1 সেখানে আমি ইচ্ছে করেই বলিনি, কারণ তোমরা কনফিউজড হয়ে যেতে পারতে। এতগুলো ডাটা বললাম, এতগুলো থিওরি বললাম, তোমরা একটু হয়তো ঘাবড়ে যেতে পারতে। তখন আমি কীভাবে করব? আমরা জানি 12.5% যেহেতু এখানে নিচে 2 আছে সমান 1/8, এটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম। এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 12.5%কে যদি 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করতে হয়। 12 3 36 আর 3 2, 36 প্লাস 3 2 হয় মানে কত? 37 পূর্ণ 1/2 হয়। তাহলে 37 পূর্ণ 1/2 হয়ে গেল এটা, আর এটা কত হয়ে গেল? 3/8। তাহলে 37 পূর্ণ 1/2 সমানে কত পেয়ে গেলাম আমরা? 3/8। ওকে, এটার ভেঙে করার দরকার হচ্ছে না। এগুলো বারবার যখন করবে তখন তোমাদের মুখস্থ হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। নিচে 2 আছে মানে আমরা কোনগুলো নেব? 12.5% নেব, কারণ 12.5%-এর নিচে 2 আছে। 12.5 3 36, এটা হওয়ার চান্স আছে, বা আমাদের অভ্যাসে হয়ে যাবে। তাহলে 37.5% সমান আমরা পেয়ে গেলাম কত? 3/8। এভাবে 22 পূর্ণ 2/9। দেখো সেই যে আমি লিস্টটা দিয়েছিলাম, মনে আছে একটা লিস্ট দিয়েছিলাম, সেই লিস্ট থেকে দেখো কোথায় কার নিচে 9 আছে। 11 পূর্ণ 1/9 সমান আমরা জানি তো 1/9। এটাও যদি ডবল করে দিই 22 পূর্ণ 2/9 হয়ে যায়, বা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কত হয়? 22 পূর্ণ 2/9 হয়ে যায় গুণ করলে। এই গুণভাগগুলো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে পার্সেন্ট সমান 2/9। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি। যেমন যে কোনো সংখ্যা 9 পূর্ণ 1/11%, সেটাকে যদি 2 দ্বারা গুণ করি কত হবে? তাহলে পার্সেন্টেজগুলোকেও 2 দ্বারা গুণ করে দিলে ভগ্নাংশ তো গুণ হয়ে যায়। তাহলে আর তো কিছুই নেই অঙ্কটা। 37.5% মানে আমরা কত জানি? আগে পরে লিখব, আগে পরে। এখানে আরেকটা বোঝার আছে, 37.5% মানে 3/8 বৃদ্ধি পেয়েছে, তাহলে 8 থেকে 11 হয়েছে। 8 আর 3 কত? 11। আর 22 পূর্ণ 2/9% মানে 2/9, 22 পূর্ণ 2/9%, এটা বৃদ্ধি এটা হ্রাস সমান 2/9। তাহলে 9 থেকে কত হয়েছে? 9 থেকে 2 বিয়োগ 7 হয়েছে। তাহলে গুণ 9 8 72 থেকে হয়েছে তোমার 11 7 77। হয়েছে। কি বলছে? প্রাপ্ত সংখ্যাটি 770 হলে, এখন কত বৃদ্ধি বা হ্রাস বলেনি। তবে এখন আগে ছিল 72, এখন হয়েছে 77, কিন্তু বলছে না প্রাপ্ত সংখ্যাটি 770। তাহলে 77-এর ভ্যালু 770, 77-এর গায়ে একটা শূন্য, 72-এর গায়েও একটা শূন্য, অর্থাৎ 10 দ্বারা গুণ। 77-এর ভ্যালু যদি 70 হয়, 1-এর ভ্যালু 10, 72-এর ভ্যালু কত হয়ে যায়? 720। 10 দ্বারা গুণ, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? মূল সংখ্যাটি কত ছিল? 720। তাহলে মূল সংখ্যাটি কত ছিল? 720। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এখানেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন a + b + ab/100 ব্যবহার করছি না। ওকে, নেক্সট, একটি সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করা হয় এবং পরে 10% হ্রাস করা হয়। প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 50 কম হলে মূল সংখ্যাটি কত? তাহলে 10% বৃদ্ধি সমান 1/10, 10 থেকে 11 হলো, আর 10% হ্রাস করা হলো পরে সমান 1/10। তাহলে 10 থেকে 9 হয়ে গেল, 10 থেকে 1 যোগ আর 10 থেকে 1 বিয়োগ, তাহলে 100 থেকে 99 হলো। তাহলে আগে ছিল 100, এখন হয়েছে 99। কত কম হয়েছে? 1 কম হয়েছে। কিন্তু প্রশ্ন তো বলছে না প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা থেকে 50 কম, তাহলে মূল সংখ্যা থেকে 50 কম। তাহলে 1-এর ভ্যালু আমরা লিখতে পারি না 50, এখানে 1 কম হচ্ছে, কোশ্চেন বলছে 50, তাহলে 1-এর ভ্যালু 50, আর মূল সংখ্যাটি কত? 100-র ভ্যালু সমান 50 গুণিত 100 সমান 5000। তাহলে মূল সংখ্যাটি কত হয়ে গেল? 5000। ওকে, সহজ অঙ্ক ছিল। পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 10। একজন ব্যক্তির আয় 6000 টাকা বৃদ্ধি পায় এবং ইনকাম ট্যাক্স 18% থেকে কমে 15% হয়। প্রতি ক্ষেত্রে তাকে সমান ট্যাক্স দিতে হয়। তার আয় কত ছিল? তাহলে কোশ্চেনের বিষয়বস্তু কি? একজন ব্যক্তির আয় কিছুটা বৃদ্ধি পায়, কত? 6000 টাকা, কিন্তু ইনকাম ট্যাক্স আগে 18% ছিল, এখন কম হয়ে গেছে 15%। এর ফলে কি হয়? প্রতি ক্ষেত্রে তাকে সমান ট্যাক্স দিতে হয়। আগেও যত টাকা ট্যাক্স দিচ্ছিলেন এখনও তিনি অত টাকাই ট্যাক্স দিচ্ছেন। তার আয় কত ছিল?
তাহলে ব্যাপারটাকে বোঝো অঙ্কটা করার আগে। ইনকাম গুণিত ট্যাক্সের হার বা ট্যাক্স রেট, ইংরেজিতে লিখি ট্যাক্স রেট, সমান এই কি ট্যাক্স নয় বা ইনকাম ট্যাক্স নয়? ইনকাম গণিত ট্যাক্সের হার সমান ইনকাম ট্যাক্স। অর্থাৎ যদি ধরে নিয়ে তিনি 100 টাকা আয় করতেন, 20% ট্যাক্স ছিল, তাকে ক টাকা ট্যাক্স দিতে হতো? 100-র 20% সমান 20 টাকা ট্যাক্স দিতে হতো। এটা থিওরি। ইনকাম গণিত ট্যাক্সের হার সমান ইনকাম ট্যাক্স। প্রতি ক্ষেত্রে তাকে সমান ট্যাক্স দিতে হয়, অর্থাৎ ট্যাক্সে কোনো পরিবর্তন হয় না। সেই চিনির অঙ্কগুলো মনে করো, চিনির দাম বৃদ্ধি পাওয়ায় কী পরিমাণে খরচ কম করতে হবে যাতে চিনির খরচে কোনো পরিবর্তন হবে না, চিনির ব্যবহারে কত কম করতে হবে। তাহলে সেখানে কি বলেছিলাম, খরচ যদি সেম থাকে তাহলে রেশিওগুলো কি হয়ে যায়? উল্টে যায়। এখানেও সেই রকম, যদি ইনকাম ট্যাক্সটা সেম থাকে তাহলে ট্যাক্সের হারের যে অনুপাত তার উল্টো হয়ে যাবে ইনকামের অনুপাত। কী রকম? আগে পরে লিখব। আগে ট্যাক্সের হার কত ছিল? 18। এখন ট্যাক্সের হার কত? 15। তাহলে যদি আমি ইনকাম ট্যাক্সকে সমান রাখতে চাই, আগেও যা ইনকাম ট্যাক্স ছিল এখনও ইনকাম ট্যাক্স একই আছে, তাহলে আমাকে ইনকাম কি করতে হবে? আগে 15 টাকা ইনকাম করতো, এখন 18 টাকা ইনকাম করে। দেখো আমি ধরে নিচ্ছি আগে 15 টাকা ইনকাম করতো, 18% ট্যাক্স ছিল, 15-18 গুণ করলে যা আসবে, আগে 18 টাকা ইনকাম করতো, 15% ট্যাক্স, পরে 18 টাকা ইনকাম করতো, 15% ট্যাক্স ছিল, 18-15 গুণ করলে একই আসবে। তাহলে প্রতি ক্ষেত্রে এই রাশিটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আগে ট্যাক্সের হারের অনুপাত যদি 18:15 হয়, ইনকামের অনুপাত কি হয়ে যাবে? 15:18। এটাকে যদি কেটে দিই, 3-5 15, 3-6 18। তাহলে আগে তার 5 টাকা ইনকাম ছিল, এখন 6 টাকা ইনকাম হয়। ক টাকা বৃদ্ধি পায়? 1 টাকা বৃদ্ধি পায়। কিন্তু না, প্রশ্ন তো বলছে তার আয় 6000 টাকা বৃদ্ধি পায়, আর আয় অর্থাৎ ইনকাম 6000 টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখতে পারি না 1 সমান এই 6000 টাকা। আর কি বলেছে? তার লেগে যাচ্ছে। 1 সমান 6000 টাকা। আর কি বের করতে হবে? আমাদের আগে ইনকাম ক টাকা ছিল? 5 টাকা ছিল। 5 সমান 6000 গুণিত 5 সমান 30,000 টাকা। কত সহজে অঙ্কটা হয়ে গেল, জাস্ট যদি আমরা থিওরিটা বুঝে নিই। ট্যাক্সের হার 18 থেকে 15 হয়েছে, অতএব ইনকামের হার 15 থেকে 18 হবে। 15:18 মানে 5:6। আগে 5 টাকা আয় ছিল, এখন 6 টাকা আয়। ক টাকা বৃদ্ধি পেয়েছে? 1 টাকা। কোশ্চেনে বলছে 6000 টাকা, 1-এর ভ্যালু 6000 টাকা, 5-এর ভ্যালু 30,000 টাকা। ওকে, তাহলে তার আয় কত ছিল? 30,000 টাকা। যদি বলতো এখন আয় কত? 6000 গুণ 6 সমান 36,000 টাকা। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা করা যায়। আমি আর একটা অঙ্ক নিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। একজনের আয় 36,000 টাকা, তার আয় কিছু বৃদ্ধি পায় এবং ইনকাম ট্যাক্স 16% থেকে কমে 12% হয়। প্রতি ক্ষেত্রে তাকে সমান ট্যাক্স দিতে হয়। আয় কত বৃদ্ধি পেয়েছিল? এই অঙ্কটা, আগের অঙ্কটার ডাটাটা একটু চেঞ্জ। কিরকম? আগে আয়টা বৃদ্ধি পেয়েছিল দেওয়া ছিল, আয় বের করতে হচ্ছে। এখন আয়টা দেওয়া আছে কতটা বৃদ্ধি পেয়েছিল, একই ব্যাপার। তাহলে আগে পরে, তাহলে ইনকাম গণিত ট্যাক্সের হার, ট্যাক্স রেট সমান আমরা কি জানি? ইনকাম ট্যাক্স। তাহলে ট্যাক্স রেট আগে কত ছিল? 16%। এখন কত হয়েছে? পরে 12। তাহলে আমরা যদি ইনকাম ট্যাক্সকে সমান রাখতে চাই, কারণ ইনকাম গণিত ট্যাক্স সমান ইনকাম ট্যাক্স, তাহলে ইনকাম ট্যাক্সকে যদি আমরা সমান রাখতে চাই, ইনকামের রেশিওটা কী হয়েছে? উল্টে যাবে এখানে। 12:16, 12-16তে গুণ করলে যা হয়, 16 12তে গুণ করলে একই হয়। তাহলে 12:16 ইনকাম, তাহলে কি 4-3 12, 4-4 16। তাহলে আগে ইনকাম ছিল কত? 3 টাকা, এখন ইনকাম ক টাকা? 4 টাকা। তাহলে কি বলছে? তাহলে ইনকাম ক টাকা বৃদ্ধি পেয়েছে? 1 টাকা। তাহলে আগে ইনকাম কত ছিল বলছে? একজনের আয় 36,000 টাকা, তাহলে 3-এর ভ্যালু সমান 36,000 টাকা, 1-এর ভ্যালু সমান 12,000 টাকা। আর আমাদেরকে এটাই বের করতে বলছে তার আয় কত বৃদ্ধি পায়। তার আয় 1 বৃদ্ধি পায়, 1-এর ভ্যালু সমান 12,000 জানলাম, অতএব অ্যান্সার 12,000 টাকা বৃদ্ধি পায়। ওকে, এই যে আগে পরে এই যদি থিওরির উপর দেখতে পাচ্ছ কত অঙ্ক হচ্ছে।
সময় দূরত্বেও আর অনেক অঙ্ক এই থিওরির উপরেই হবে। ওকে, যখন একটা জিনিস কনস্ট্যান্ট বা ফিক্সড। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 12 দেখে নিই। একজন ব্যক্তির আয় 10,000 টাকা বৃদ্ধি পায় এবং তার খরচ 50% থেকে বেড়ে 60% হয়, কিন্তু সঞ্চয় প্রতি ক্ষেত্রে সমান হয়, তার আয় কত? এখানে দেখো আর একটা অন্য ব্যাপার আছে। কীরকম? তার খরচ 50% থেকে বেড়ে 60% হয়, কিন্তু ইফেক্ট হচ্ছে সঞ্চয়, কিন্তু সঞ্চয় প্রতি ক্ষেত্রে সমান হয়। তাহলে কত পার্সেন্ট সঞ্চয় করছে না আমাদের দেওয়া নেই, মানে দেওয়া আছে ডাইরেক্ট বলা নেই, আমরা জাস্ট বের করে নেব। তাহলে আমরা যদি লিখি আয় গুণিত সঞ্চয়ের হার সমান কি সঞ্চয় নয়, সমান সঞ্চয়, আগে পরে সঞ্চয় কি প্রতি ক্ষেত্রে সমান, অর্থাৎ সঞ্চয় ফিক্সড। তাহলে আগে খরচ 50% করতো, আগে সঞ্চয় কত ছিল? অবভিয়াসলি 50%। একজন ব্যক্তি যদি 50% খরচ করেন, বাকি টাকাটা সঞ্চয়, 50% সঞ্চয়, তাহলে আগে সঞ্চয় ছিল 50%, এখন খরচ 60%, তাহলে সঞ্চয় কত? অবভিয়াসলি 40%। দেখো এখন খরচ হয়ে যাচ্ছে তোমার 60%, তাহলে সঞ্চয় কত হবে? 100 থেকে 60 বিয়োগ 40%, তাহলে এখন খরচ 40%। তাহলে কি হচ্ছে? আগে সঞ্চয়ের হার ছিল 50%, এখন সঞ্চয়ের হার 40%। এগুলো সঞ্চয়, এগুলো তোমরা সাইডেও লিখতে পারো, আমি এখানে সাইডে লিখেছি সঞ্চয়। তাহলে আগে 50% সঞ্চয় করতো, এখন সঞ্চয় করে কত? 40%। তাহলে আয়ের অনুপাত কি হবে? 40:50, তাহলে 4:5। তাহলে আগে আয় ছিল 4 টাকা, এখন আয় 5 টাকা। ক টাকা বৃদ্ধি পায়? 1 টাকা বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্নতে কি বলছে কি একজন ব্যক্তির আয় 10,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে এই একের ভ্যালু সমান আমরা লিখতে পারি নাকি 10,000। আর আমাদের আগে আয় কত ছিল? 4 আয় ছিল, তাহলে 4-এর ভ্যালু 40,000। 4 গুণিত 10,000 সমান 40,000। এখানে তোমাকে ডাইরেক্ট সঞ্চয়টা বলা নেই। যদি এরকম বলা থাকতো তার সঞ্চয় 50% থেকে কমে 40% হয়, তাহলে ডাইরেক্ট ডাটাটা দেওয়া ছিল, ডাটাটা ডাইরেক্ট বলা নেই, আমাদের ডাটাটা ঘুরিয়ে বলা আছে, খরচ হিসেবে বলা আছে। তাহলে আমরা আয় থেকে খরচ বাদ দিলে সঞ্চয় হয়ে যায়। তাহলে এই অঙ্কগুলো তোমরা খাতায় লিখে নাও। এই যে চ্যাপ্টারটার উপর যে হোমওয়ার্কগুলো তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোমওয়ার্কগুলো করে নাও। আমি আশা করছি তোমরা সবাই হোমওয়ার্কগুলো করছো। আমার এই অঙ্কগুলো যেমন ইম্পর্টেন্ট, হোমওয়ার্কগুলি এতটাই ইম্পর্টেন্ট। ওকে, আর পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে কাজল ক্লাস ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।